এনি হেসে বলে, তার মানে আপনিও আমার মতো খারাপ? আপনিও খুন করেছেন? আমি খুন করি না, ভার্সিটিতে স্টুডেন্টদের আদর্শের শিক্ষা দিই। আর কিছু জানার আছে আমার সম্পর্কে? এনি চোখ বন্ধ করা অবস্থায় মাথা দুই পাশে নাড়ায়, যার অর্থ আর কোনো প্রশ্ন নেই। নিক এনির দিকে খেয়াল করে, সেই পুরনো জামাটা এখনো পরে আছে। নিক প্রগাঢ় ক্ষুদ্রতা এনির জামাটা এক টানে ছিঁড়ে ফেলে, এরপর সামান্য চেঁচিয়ে ওঠে, রোজগার করি কার জন্য? যদি তোকে সারাদিন পুরোনো কাপড় পরে থাকতে হয়? নিজের কাপড়টা ছিঁড়ে ফেলাতে এনি নিকের বুকে খুশি দিয়ে বলে, কাপড় ছিঁড়ছেন কেন আমার? জানেন একটা জামার দাম ঠিক কত হয়? জানবো কিভাবে? আমি তো কৃষিকাজ করে দিনের দিন খাই। এত দাম কিভাবে জানি বলো? আর আমার বাড়ি গাড়ি সব তো তোর বাপে করে দিয়ে গেছে। এনি কোনো সারা শব্দ নেই। নিক ঠোঁট কামড়ে ধরে, সে কেন এত অস্থির হয়ে পড়েছে বুঝতে পারছে না। এনি রীতিমতো কাঁপছে, ধীরে ধীরে কাঁপন বৃদ্ধি পেতে থাকে। নিক এক ঝটকায় এনিকে কোলে তুলে নেয়, এরপর দ্রুত রুমের ভেতর প্রবেশ করে। এনিকে শুইয়ে দিয়ে বুক পর্যন্ত চাদরটা টেনে দেয়, দ্রুত নিজের শরীরের শার্ট খুলে ফেলে, এরপর এনির সাথে চাদর নিচে ঢুকে পড়ে। এনির শরীরে বর্তমানে ছোট্ট কাপড়টা ছাড়া আর কিচ্ছু নেই। নিক নিজেও উন্মুক্ত হয়ে এনির শরীরটা বুকের সাথে মিশিয়ে নেয়, কিন্তু আদৌ কি গ্যাংস্টার বস ঠিক আছে যে নারীর সামান্য সান্নিধ্যে আসলে কন্ট্রোলেস হয়ে পড়ে? আজ তাকে অর্ধনগ্ন অবস্থায় বুকের সাথে মিশিয়ে রেখেছে। নিক যাতে দাঁত পিষে নিজেকে বসে আনার চেষ্টা করে, কিন্তু এই মুহূর্তে ওয়াইনের বোতল প্রয়োজন, না হলে কিছু একটা ঘটে যাবে। নিক এনির মুখের দিকে তাকিয়ে রাগে জোয়াল শক্ত করে বলে, অসুস্থ তাই থেমে গেলাম। লোকে বলে খারাপের সাথে খারাপ মেলে, ভালোর সাথে ভালো, আর খুনির সাথে খুনি। তথাকথিতভাবে পুরো সাম্রাজ্যের চোখে আমি এক সাইকোপ্যাথ। এখন তো দেখছি আমার থেকে বড় সাইকো তুমি। নিজের আপন চাচাটাকে মেরে ফেললে, আর মেরে থেমে থাকোনি, দেহটাকে টুকরো টুকরো করে ফেললে। কিন্তু তোমার জন্য ঠিক কতজনের মাথা আলাদা করেছে তার কোনো হিসেব নেই বেবি গার্ল। ইউনো, তুমি তোমার চাচাকে মেরেছ, আর আমি আশেপাশের সবাইকে। ফজরের আজান হয়ে গিয়েছে, বাইরের সামান্য আলো ফুরিয়ে উঠেছে ধীরে ধীরে। আরিশ মাথা চেপে চোখ খুলে থাকায় মাথা ব্যথার কারণে সব কিছু ঝাপসা দেখছে। মাথার উপর ভেজা কিছু অনুভব হতে নাক মুখ কুচকে ফেলে, ভেজা অংশটা অনুভব করে কপালে আবার হাত রাখে। ভেজা রুমালটা চোখের সামনে নিয়ে এসে সাথে সাথে উঠে বসে। তার ব্যক্তিগত রুমাল ভেজা অবস্থায় কপালে আসলো কিভাবে? আরিশ ডিভান থেকে নামার জন্য সামান্য নড়তেই নাজরি নড়ে চড়ে উঠে। আরিশ কপাল কুঁচকে তাকায় সেদিকে। মেয়েটা মেঝেতে বসে আছে, আর মাথাটা ডিভানের উপর রাখা, একদম আরিশের মাথা বরাবর ছিল। বসা অবস্থায় হাত মাথার নিচে রেখে ঘুমিয়ে গিয়েছে। আরিশ শান্ত দৃষ্টিতে তাকালো নাজরির দিকে। লাল চুলগুলো ফর্সা মুখটার উপর পড়ে আছে, চুলের কারণে মুখটা ভাসমান নয়। আরিশ যেন বিরক্ত হলো মুখে চুল পড়তে। বিরক্তি নিয়ে বাম হাতের সাহায্যে আলগোছে চুলগুলো সরিয়ে দিতে লাগলো। আচমকা নাজলি চোখ খুলে ফেলে, তার দৃষ্টি একদম আরিশের দিকে। আরিশ থমথমে মুখে তাকিয়ে আছে। নাজলি চোখ খুলতে পারছে না ঘুমের জন্য। আরিশের মস্তিষ্ক নড়ে উঠছে, গলা কেসে নাজলির দিকে তাকিয়ে বিরক্তিকর কণ্ঠে বলে, এখানে কি করছো? আমার পাশে কি করছিলে? নিজের রুম ছেড়ে এখানে কেন এসেছো? নাজলি নিশ্চুপভাবে একই ভঙ্গিতে হাতের উপর মাথা রেখে শুয়ে পড়ে। ঘুমের কারণে আপাতত মাথা কাজ করছে না, তাই এই মুহূর্তে কারোর কথা ও কানে ঢুকছে না। নাজলিকে নিশ্চুপ থাকতে দেখে আরিশ নাজলির হাতে হ্যাঁচকা টান দিয়ে ধমকে উঠছে, এই মেয়ে, কথা কানে যাচ্ছে না? আমার পাশে কি তোমার? নাজলি বিরক্তি নিয়ে তাকায় আরিশের দিকে, কিছুক্ষণ চোখের পলক ফেলে সাবলীল ভাবেই বলে, সমস্যা কি আপনার? সারা রাত ঘুমাতে দেননি, এখন আবার নাটক শুরু করেছেন কেন? আরিশ কপাল কুঁচকে ফেলে। নাজলির কথা কর্ণে প্রবেশ করতে ঠোঁট কামড়ে ধরে, নিজের দিকে বারবার তাকায়, নিজেকে ভালোভাবে পর্যবেক্ষণ করে গম্ভীর সুরে বলে, কি হয়েছিল আমাদের মধ্যে কাল? আর যদি হয়েও থাকে তাহলে আটকালে না কেন? নাজলি পুনরায় ঘুমাতে গিয়েও থম মেরে যায়। আরিশের কথাটা বুঝতে না পেরে বলে, মানে? আরিশ চোয়াল শক্ত করে বলে, ইনোসেন্ট সাজার চেষ্টা করবে না, যা হয়েছে ভুলে যাও। আর যদি কিছু হয়ে থাকে স্বপ্ন ভেবে মাথা থেকে মুছে ফেলো, কারণ কোনো ঘনিষ্ঠ কাহিনী আমার মনে পড়ছে না। নাজলির মুখ হা হয়ে গিয়েছে,
কি বোঝাতে চাইছে আর এই ক্রিমিনালের বাচ্চা কি বুঝল? নাজলি যেন লজ্জা পেতে ভুলে গেছে, তবুও কেন যেন সামান্য লজ্জা লাগছে। তবে সেটা প্রকাশিত হলো না। নাজলি বসা থেকে চোয়াল শক্ত করে বলে, আপনার অশ্লীল মাইন্ডের উপর রহমতের বৃষ্টি হোক। বলেছি একটা আর ভাবছেন আরেকটা। আরিশ নিজে উঠে দাঁড়ায়। খালি শরীরে ট্যাটুগুলো জ্বলজ্বল করছে। বাম হাতে পুরোটাই বাঘের মুখে ট্যাটু করা, আরও বিভিন্ন শব্দ লেখা। নাজলি এখনও তাকায়নি আরিশের দিকে। আরিশ ডিভান থেকে টি শার্ট তুলে জড়িয়ে নিতে নিতে বলে, অসভ্য মেয়ে, এত তর্ক করো কোন সাহসে? লিসেন মিস নাজলি, আমি তর্ক পছন্দ করি না। আর তুমি নিজেই বললে সারা রাত ঘুমাতে দেইনি। নাজলি ভ্রু নাচিয়ে বলে, আর আপনি ভেবে ফেললেন অনেক কিছু হয়ে গিয়েছে। আপনি ভাবলেন কিভাবে? আপনি আমার কাছে এসেছেন আর আমি নাজলি সেটা মেনে নিয়েছি, আপনাকে কাছে আসতে দিয়েছি। নাজলির কথা শুনে আরিশ শান্তির নিঃশ্বাস ছাড়ে। বিরক্তি নিয়ে সামনে হাঁটতে থাকে। নাজলি কপাল কুঁচকে তাচ্ছিল্যের সুরে বলে, এই পর্যন্ত ঠিক কয়টা মেয়েকে বেডে নিয়ে গিয়েছেন ক্রিমিনাল লিডার আরিশ? আরিশের পা থেমে যায়। মাথা ব্যথা করছে এখনো পর্যন্ত, তাই এতক্ষণ তেমন রিয়াক্ট করেনি। কিন্তু এই মেয়ে তো লিমিট ক্রসই করে ফেলেছে। আরিশ ঘাড় ঘুরিয়ে রক্তচক্ষুর ন্যায় তাকায়। আরিশের চোখ দেখে নাজলি জঞ্চকে আর ভাব। আরিশ রাগটা নিয়ন্ত্রণে আনতে ছোট কামড়ে ধরে বলে, বেডে যাওয়ার ইচ্ছে জেগেছে নাকি? রুচির দুর্ভিক্ষর নামেনি আমার, তবে আপনাকে নিয়ে সন্দেহ হচ্ছে। শুনেছি কোনোদিন মেয়েদের সান্নিধ্যে যাননি, অথচ আর নিজে ভার্জিন কিনা সেটাও বুঝতে পারলেন না। আমার কথা না হয় আপনি বুঝেননি, কিন্তু আপনার তো নিজেকে নিজে অনুভব করে বুঝে নেওয়া উচিত ছিল আদেও শারীরিক কোনো পরিবর্তন ঘটেছে কিনা। যদি কিছু একটা সত্যি হয়ে যেত তাহলে তো অনেক পরিবর্তন আসতো। যেহেতু কিছু পরিবর্তন আসেনি, তার মানে আপনার কাছে এসব নর্মাল। নাজরির কথা পুরোটা শেষ না হতেই আরিশের আত্মা কাঁপানোর ধমকের সম্মুখীন হয়। ফাক অফ ইডিয়েট! কিছু হয়নি তখন পরিবর্তন আসবে কোথা থেকে? নাজরি ঠোঁটে বক্র হাসি ফুটিয়ে বলে, কিন্তু আপনি তো ভেবে নিয়েছেন। আরিশ নিশ্চুপ হয়ে থাকে নাজরির দিকে। নাজরির চোখে মুখে জিতে যাওয়ার আনন্দ। আরিশ সেদিকে তাকে বাঁকা হাসলো গভীর হয়ে। এক পা দুপা করে এগিয়ে আসতে থাকে। আরিশকে এগিয়ে আসতে দেখে নাজরির হাসি থেমে যায়। মুখে ভয়ের পাখিরা এসে হামলে পড়ে। আরিশ আর নাজরির দূরত্ব বেশি নয়। আরিশ মাত্র 3 কদম ফেলতেই নাজরির কাছে চলে আসে। নাজলি 2 পা পিছিয়ে যায়। শুকনো ঝোঁক গিলে পুনরায় তেজ নিয়ে বলে, সারা সেবা না করে গলা চেপে মেরে ফেলা উচিত ছিল আপনাকে। আরিশ ফ্রিকুচকে বলে, সেবা করছো? হ্যাঁ বাবা, আমি তোমার সেবা করছিলাম। জ্বরের কারণে অর্ধেক জ্ঞান হারা হয়ে গিয়েছিলে, আর আমি তোমার শিউরি বসে জলপট্টি দিয়ে দিয়েছি। কিন্তু দেখো, দুধ কলা দিয়ে সারা রাত কালসাপ পুষেছি। সকালে উঠে নিজের আসল রূপে ফিরে ছবল দেওয়ার জন্য এগিয়ে এসেছে। নাজরির প্রতিটা কথা শুনেও আরিশ থমকে ওঠে। হোয়াট দ্য স্টুপিড! বাবাকে তোমার? নাজলি ঠোঁট চেপে হাসি আটকে রেখে বলে, আপনি আমাকে আম্মু আম্মু বলে সারা রাত ছড়িয়ে ধরেছিলেন। আপনি নিজে আম্মু ডেকেছেন আর আমি বাবা বললেই দোষ। আরিশের কেন জানি কথাটা পছন্দই হলো না। রাগে পুরো শরীর কেঁপে উঠছে। এক ঝটকায় নাজলির বাহু ধরে দেয়ালের সাথে চেপে ধরে আচমকা। এমন হওয়াতে নাজলি হতভম্ব হয়ে যায়। আরিশ নাজলির ঠোঁটে বৃদ্ধা আঙ্গুলি দিয়ে শক্তভাবে স্লাইড করে। নাজলি ব্যথা পেয়ে মুখটাকে বিকৃত করে ফেলে। আরিশ আচমকা নাজলির গাল চেপে ধরে চোয়াল শক্ত করে ফেলে। মানি অথবা না মানি, মানো অথবা না মানো, কাগজে সাইন করে হালাল আছো বর্তমানে। আল্লাহর কালাম পাঠ করে হয়তো হালাল হওনি, কিন্তু আইনিভাবে হালাল হয়ে গিয়েছো। স্বীকার না করলেও স্ত্রী হও তুমি আমার, যেটা আমি অস্বীকার করি। কিন্তু অস্বীকার করলেও এইটাই সব থেকে বড় সত্য, তুমি ক্রিমিনাল লিডারের কয়েকদিনের স্ত্রী। সময় ফুরালে যাকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। তবে এই মুহূর্ত বাস্তবতার অস্বীকার করে মায়ের সাথে তুলনা করলে জবান বন্ধ করে দেব। মা ছেলের সম্পর্ককে অপবিত্র করবে না। জ্বরের ঘোরে অচেতন অবস্থায় বলেছি আমি। আরিশের প্রতিটা কথা ধমকে বললে নাজরির চোখে অপরাধ বোধ জেগে ওঠে। সত্যি মায়ের মর্যাদা সব থেকে উপরে, কিন্তু বাস্তবতা হলো সে এই লোকটার স্ত্রী।
কথাটা নিয়ে মজা করা একদম উচিত হয়নি। নাজলি শান্ত কণ্ঠে বলে। সরি, খেয়াল ছিল না এইসব। আরিশ এক ঝটকায় সরিয়ে দিয়ে বলে। মনে থাকবে কিভাবে? মন তো পড়ে থাকে আমার সাথে ঝগড়া করবে কখন। নাজলি চোখ পাকিয়ে বলে। আপনি কি আমাকে ইনডাইরেক্টলি ঝগড়ুটে বললেন? প্রশ্ন করছো কেন আবার? আমি আমি ইনডাইরেক্টলি বলবো কেন? ডাইরেক্ট বলছি। তবে বোঝার সুবিধার্থে স্বামী স্ত্রী শব্দটা এনেছি। আমাকে আবার সত্যি নিজের স্বামী মনে করো না। নাজলি নাক ছিটকে সিঁড়ির দিকে যেতে যেতে বলে। হাতির মতো শরীর, 30 বছরই বুড়োকে নিজের স্বামী হিসেবে গ্রহণ করার জন্য বসে নেই আমি। আরিশ কপালে ভাঁজ ফেলে চেঁচিয়ে ওঠে। হোয়াট রাবিশ! বুড়ো কাকে বলো বারবার? নাজলি শেষ সিঁড়ি এখানে চলে যায়। সামান্য দাঁড়িয়ে আরিশের দিকে তাকিয়ে বলে। কোনোদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখেন না? ঠিক সময় বিয়ে করলে আমার সমান মেয়ে থাকতো আপনার। আরিশ শান্ত চোখে তাকায় নাজলির দিকে, চোখ বাঁকিয়ে হেসে বলে। বয়সের ব্যবধান হয়তো তোমার থেকে 7-8 বছরের বড় হব। সো হোয়াট? শক্তি তোমার থেকে 1000 গুণ বেশি আছে। চাইলে টেস্ট করতে পারো, বেডরুম অথবা লিভিং রুম। আরিশের নির্লজ্জ কথা নাজলি নাক মুখ কুচকে বলে। ঠাডা পড়ুক আপনার ভবিষ্যতের উপর, নির্লজ্জ পুরুষ। আরিশ বাঁকা হেসে বলে। শুকরের দোয়ায় আমি আরিশ মরি না। নাজলির আগে ফুসফুস করে বলে। শুকর আমি নই, আপনি। তবে একটা কথা সত্যি বলেছেন, খারাপ লোকেরা এত দ্রুত মরে না। ফেরাউনের হায়াত দীর্ঘ ছিল। আবু জাহেল নমরুদকে আল্লাহর দুনিয়ার বাছা করেছে সর্বোচ্চ ক্ষমতার হায়াত দিয়ে। ঠিক এইভাবে ভোগবিলাস করেছে, মেয়েদেরকে পণ্য বানিয়েছে, বন্দী করেছে হাজারো জনকে, যেমনটা আপনারা করেন। তবে আপনাদেরও ধ্বংস হবে যেমনটা ওদের হয়েছিল। নাজলি কয়েক নিঃশ্বাসে কথাগুলো শেষ করে। ঠোঁট ভিজে আরিশের দিকে তাকাতে ভয় চুপসে যায়। লোকটা কেমন ভয়ানকভাবে তাকিয়ে আছে। পাগল যে রেগে গিয়েছে সেটা বুঝতে সময় নিল না নাজলে। কোনো দিকে না তাকিয়ে ভোদৌড় আশেপাশে আর তাকায়ও নি। এক দৌড়ে রুমে গিয়ে নিজের দরজা বন্ধ করেই ফেলে। আরিশ ঘন ঘন নিঃশ্বাস টেনে বলে। রাবিশ! আমার বাড়িতে এসে আমার থেকে বাঁচতে দরজা লাগিয়ে ফেলে বারংবার। বোকামে! এইটুকু বোঝার ক্ষমতা নেই যে আঘাত আর রাগ প্রয়োগ করার ইচ্ছা থাকলে দরজা ভেঙেও করতে পারি। জানি না আর কয়দিন সহ্য করতে হবে এই আপদকে। আরিশ বিড়বিড় করে ডিভানে গিয়ে বসে। আচমকা ফোনের শব্দে কপাল কুঁচকে ফেলে। মোবাইলটা হাতে নিয়ে রিসিভ করে হ্যালো বলতে চোয়াল শক্ত হয়ে যায়। লোকটাকে নিয়ে মিনারে যা, আমি সেখানে পৌঁছে নিককে কল করছি। এখন ফোন করে ডিস্টার্ব করিস না। আরিশ কল কেটে দেয়। চোখ যায় পানি ভর্তি ছোট্ট একটা পাত্রে, পাশেই লেবু কেটে রাখা হয়েছে। আরিশ সেগুলোর দিকে তাকিয়ে চোখ বন্ধ করে নিঃশ্বাস টানে বিড়বিড় করে বলে। উঠেই ঝগড়া শুরু করে দিয়েছে। সারা রাত সেবা করেছে, বুঝবো কিভাবে? একবার জিজ্ঞাসাও করলো না এখন জ্বর কেমন আছে। নিজের ভাবনায় নিজেই হতভম্ব হয়ে যায়। কিসব অনৈতিক জিনিস ভাবছে সে। আরিশ নিজেকে নিজেই ধিক্কার জানিয়ে উপরে চলে যায়। নিজের রুমে গিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে। প্রভাতের আকাশ যেন মায়াময় আলোক বিন্দুতে ভিজে ওঠে। পূর্ব দিগন্তে সূর্যোদয়ের রক্তিম আভা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে নিদ্রামগ্ন প্রকৃতির বুকে। শিশির বিন্দুতে সিক্ত ঘাসের ডগাগুলো আলো ঝিকমিক করে উঠেছে। নীরব কবিতার স্তবক গুনগুন করছে প্রকৃতি নিচে। মৃদুমন্দ বাতাসে দুলছে কচি পাতার পল্লবগুলো। চারিপাশে কত সুন্দর মনোরম দৃশ্য দেখা যায়। সাথে মিশে থাকে কোকিলের মধুর কুহুস্বর, যা নিঃশব্দ প্রভাতকে করে তোলে শৈলা স্ফণির মতো সচিব। দিগন্তে জেগে ওঠা আলো আর ছায়ার মিশ্রণে সৃষ্ট সেই অদ্ভুত রঙের মায়া যেন রূপকথার স্বপ্নময় পরিসর। গাছের পাতায় জমে থাকা শিশির বিন্দু যখন সূর্যের কিরণে ঝলমলি উঠে তখন মনে হয় প্রকৃতি যেন নিজেই অলংকার পরে সেজেছে নববধূর বেশে। কিন্তু এই গ্লাস মিনার, কালো লালে আবৃত মিনারটা দেখতে সৌন্দর্যের বাহক হলেও ভেতর থেকে ঠিক ততটাই ভয়ঙ্কর। পৃথিবীর সকল পাপাচার, নারী পাচার, শিশু পাচার অস্ত্র, হেলফায়ার, রাসায়নিক অস্ত্র, নেশাদ্রব্য, হেরোইন, মারফিন, অপিয়াম, আফিম, কোকেন, মেথামফেটামিন, এক্সেটাসি, সব কিছুর জায়গা এই গ্লাস মিনার। অথচ বাহিরের সৌন্দর্য দেখলে বোঝার উপায় নেই অভ্যন্তরীণ পুরোটাই
পাপাচারে লিপ্ত, যেখানে আলোর কোনো স্থান নেই। পুরো মাথা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। অনেকক্ষণ হয়েছে এনি ঘুম থেকে জেগে উঠেছে শারীরিক দুর্বলতা আর অসুস্থতার জন্য। শরীরে সব শক্তি যেন নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। উঠে বসার মতো শক্তি খুঁজে পাচ্ছে না। মনে হচ্ছে পুরোটা শরীর এখনো মাটিতে চেপে ধরে রেখেছে। রক্তবিন্দুগুলো আর চলাচলও করছে না। সৌন্দর্যের প্রতীক এনির মুখে বিষণ্ণতা নেমে আসে। চুলগুলো কেমন উস্কো খুস্কো হয়ে আছে। এত অত্যাচার, মানসিক শারীরিক যন্ত্রণার মধ্য দিয়ে গিয়েও এখনো নীল চোখে সেই গভীরতা রয়েছে, যেই গভীরতায় হাজারো পুরুষ ঘায়েল হতে বাধ্য। সৌন্দর্য সামান্য কমলেও এখনো সেই আগের মতোই কোমলতা চিকচিক করছে। এনি কপালে হাত দিয়ে অনেক কষ্টে উঠে বসে। পেটে খিদে পেয়েছে প্রচণ্ড। খিদের জ্বালায় পেট পর্যন্ত জ্বলছে, কিন্তু ঠোক গিলতেই তিতা ভাবটা অনুভূত হচ্ছে। এনি নাক মুখ কুঁচকে ফেলে আচমকা। কারোর ধমকে কেঁপে উঠছে এনি। বিছানা চাদরখানা খামচে ধরে। বিছানাটা থেকে দুর্বল শরীরটা নিয়ে বেলকুড়ির দিকে উক্কি দেয়। উক্কি দিতেই গ্যাংস্টার বস নিক জেবরানের অস্তিত্ব ভেসে ওঠে। রেলিংয়ে চেপে ধরে কারোর সাথে কথা বলছে এনি। চোখ সরিয়ে নিকের দিকে হাতের দিকে তাকায়, কিন্তু স্পষ্ট কিছু দেখা যাচ্ছে না। বিরক্তির ভাব ফুটে স্পষ্ট। বিছানা থেকে নেমে দাঁড়ায়। বিছানা থেকে নামতে পুরোটা শরীর অদ্ভুতভাবে কেঁপে ওঠে। পড়ে যেতে নিলেই পুনরায় দেয়ালে হাত রেখে শক্তভাবে দাঁড়ায়। মাথাটা চেপে ধরে রাখে কিছুক্ষণ। দুর্বল পা ফেলে শব্দহীনভাবে নিকের দিকে এগিয়ে যেতে থাকে। ঠিক সেই সময় কিছু বিশ্রী গালি এসে এনির শ্রবণে ঠেকে। এনি ঘৃণায় সাথে সাথে নাক ছিটকায়। নিকের হাতের দিকে তাকে কপাল কুঁচকে ফেলে। লোকটা এমনভাবে রেলিং চেপে ধরে রেখেছে যেন এখনই ভেঙে ফেলবে। এনি দরজা কাছাকাছি এসে দাঁড়ায়। নিকের প্রতিটি কথা ছিল স্প্যানিশ ভাষায়, তবে অধিকাংশ শব্দ ছিল ইংরেজি। এনির ইংরেজি বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। এনি দেয়ালের সাথে ঘেঁষে প্রতিটা কথা শুনছে। লোকটা কেমন হিংস্র হয়ে আছে। এনি স্প্যানিশ ভাষা বুঝতে না পেরে বিরক্ত হয়ে পুনরায় রুমের দিকে এগিয়ে যায়, কিন্তু আচমকা একটা বাক্য এনির পা থেমে যায়। পুরো শরীরটা কেমন বরফের মতো জমে যায়। মেসির চিত্র লাশের প্রতিটি খণ্ডকে শনাক্তকরণ করা হয়েছে। জাস্ট এই লাইনটা শুনলো এনি। পরবর্তী বাক্য শোনার মতো শক্তি তার ছিল না। স্তব্ধতা থেকে দুপা আচমকা পিছিয়ে যায়। পড়ে যেতে নিলে একটা শক্ত বস্তু চেপে ধরে। চোখ দুইটা পানিতে ঝাপসা হয়ে এসেছে। কাঁদতে পারছে না। কান্না করতে গিয়েও ভয়ে মুখ চেপে ধরে। ধপধপে ফর্সা মুখটা কেমন লাল হয়ে গিয়েছে। বহু কষ্টে বিছানার এক অংশে গিয়ে বসে। চোখ বন্ধ করে নিঃশ্বাস টানছে। অতিরিক্ত উত্তেজনার ফলে শ্বাস নিতে পারছে না। বিছানার চাদর খামচে ধরে বিড়বিড় করে উঠছে। চিত্রামাসিকেও উনি বাঁচতে দিলেন না, মেরে ফেললো। মায়ের সমান মহিলাকে মারতে পিশাচটার কলিজা কাঁপেনি? আল্লাহ, কোন জাতীয় নোংরা পচনশীল মাটি দিয়ে বানিয়েছে এই জানোয়ারটাকে? এনির চোখ ঝাপসা হয়ে আসছে। বারবার চিত্রার মুখটা ভেসে আসছে। কতটা ভালোবাসা দিয়েছে তাকে, মায়ের মতো আদর স্নেহ দিয়েছে। আঘাত পেয়ে যখন যন্ত্রণায় কাতরাতো, তখন চিত্রা নামক মহিলাটা তার শিউরে বসে থাকতো। নরপিশাচটা যখন চলে আসতো, তখন বাধ্য হয়ে চোখে পানি নিয়ে রুম ত্যাগ করতো। মাতৃস্নেহে থেকে বঞ্চিত মেয়েটা একটু মাতৃস্নেহ পেয়েছিল, জানোয়ারটার সেটা থেকেও বঞ্চিত করে দিল। কেন মেরেছে ওনাকে? আমাকে ভালোবেসেছে তাই নাকি? এনি থেমে যায়। হুট করে মনে পড়ে প্রতিটি মুহূর্তের কথা। নাবিদ ভাই চিঠি দিলে সেটা চিত্রামাসি এনে দিয়েছে। আদান প্রদান করেছে অনেক কথা। তাকে পিল খাওয়ায় সাহায্য করেছে, বিভিন্ন সংবাদ দিয়ে সাহায্য করেছে। সর্বশেষ তাকিয়ে সকলের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে সাহায্য করেছে তাকে। তার মানে কি লোকটা সেটারই প্রতিশোধ নিয়েছে? সামান্য কারণে মা সমতুল্য মহিলাটাকে এভাবে মেরে ফেলেছে? ভাবনার মধ্যে এনি কেঁপে উঠে একটা বিকট শব্দে। নীল চোখের গভীরতায় যেন সমুদ্রের সব পানি এসে জমা হয়েছে। চোখের পানির জন্য সামনে থাকা ব্যক্তিটাকে দেখতেও কষ্ট হচ্ছে। এনি এক হাতে চোখের পানি মুছে তেজি চোখে তাকালো গ্যাংস্টার বসের দিকে। নিক গম্ভীর হয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে আছে এনির দিকে। হাত দিয়ে পুনরায় গ্লাসটাকে টেবিলের উপর শব্দ করেই রাখে। এনি চোখ বন্ধ করে আবারও কেঁপে ওঠে। নিক ঝাঁঝালো কণ্ঠে বলে, সারা রাত জ্বালিয়ে এখন আবার মরা কান্না জড়েছো কেন? এনি চুপ হয়ে শক্ত হয়ে চোয়াল করে ফেলে নিজেকে। ধাতস্থ করে বলে, জানোয়ারকে কখনো জ্বালানো যায়?
আপনি আঘাত করেছেন, মানসিক শারীরিক সব দিক দিয়ে টর্চার করেছেন। আপনি মাটির নিচে চাপা দিয়ে রেখেছেন 1 ঘন্টারও বেশি। আমার শরীরটাকে কি আপনার শরীর মনে হয় না? কি মনে হয় লোহা দিয়ে তৈরি করেছে আমায়? এত অত্যাচারের পরও যে সে বেঁচে আছি, এটাই তো অনেক। সামান্য তো জ্বর এসেছে, এক রুমে এক বিছানায় যখন তখন সামান্য জ্বালা তো সহ্য করতেই হবে। নিক ফ্রুকুচকে ফেলে, চোখে মুখে ক্রোধ ফুটে উঠেছে। সাথে সাথে তর্ক করা তার একদমই পছন্দ নয়। এই তর্কের কারণে ঠিক কতজন মাফিয়ার গর্দান নিয়েছে তার হিসেব নেই। নিক রাগটাকে কোনোভাবে সংযত করে ধমকে ওঠে। মুখে মুখে তর্ক করবা না, জবান টেনে ছিঁড়ে ফেলবো। এনির চোখ দিয়ে পানি পড়ছে অনবরত, কিন্তু মুখে রাগান্বিত তেজস্বী ভাব। সোনালি চুলগুলো খোলা থাকায় দুই পাশে এসে পড়ে আছে। চুলগুলো অযত্নে অবহেলাও সামান্য সৌন্দর্যও কমেনি, তবে সেবার অভাবে অগোছালো হয়ে আছে। এনি চুলগুলো ডান হাতে সরিয়ে বলে। চোরের মুখে ধর্মের জ্ঞান। নিক এনির দিকে ঈগল দৃষ্টি নেয়, তাকিয়ে বলে। ত্বক কেমন খসখসে হয়ে যাচ্ছে কেন? সিরিয়াস মুডে এমন কথা এনি রাগে চোখ বন্ধ করে ফেলে, চোয়াল শক্ত করে বলে। সকাল বিকাল 3 বেলা জালিমের নির্যাতন শরীরে পড়ে, সৌন্দর্য কি আকাশ থেকে টপকে পড়বে? নিক বিরক্ত হয়ে বলে। দিনই নির্যাতন করি, রাতে তো আতর কোনো দিক দিয়ে কম দিই না, ত্বকের এ হলে হচ্ছে কেন? এনি লজ্জা পেতে কেউ পেল না। বর্তমানে সেই পরিস্থিতিতে নেই যেখানে লজ্জা পেয়ে মাথা নিচু করে রাখবে। আমার কথাটা হয়তো আপনি বুঝতে পারেননি নিক জেফরান। জালিম বলেছি আমি আপনাকে। অশুভ হাত দিয়ে দিনের পর দিন স্পর্শ করে যাচ্ছেন আমায়। যে ছোঁয়া আমার জন্য শুভকর নয়, সেটা পাচ্ছি দিনের পর দিন। উপরওয়ালার রহমত বলতেও তো একটা জিনিস আছে। আপনার স্পর্শে কোমলতার রহমতের ছিটে ফোটাও নেই। সৌন্দর্য বৃদ্ধি পায় সেই স্পর্শে, যে স্পর্শের সম্মান আর ভালোবাসা থাকে। আপনার মতো জালিমের স্পর্শে নয়। যে সৌন্দর্যের জন্য আজ আমার এই দশা, সেই সৌন্দর্য ঝলসে যাক। বুঝতে পেরেছেন আপনি? পৃথিবীর সব থেকে কুৎসিত নারীটি আমি হতে চাই। নিক চোঁচ কামড়ে ধরে রেখেছে, কপালে ভাঁজ পড়ে গেছে অনেকগুলো। এতক্ষণ রাগের আভা দেখা দিলেও এখন কেমন শান্ত হয়ে গিয়েছে। এত কথার মধ্যে গ্যাংস্টার বসের কোনো হেল তো নেই, সামান্য রাগের চিহ্নও নেই মুখে। কিছুক্ষণ গম্ভীর হয়ে কপাল ঘেঁষে দাঁড়ায়, একদম শান্ত শিথিল কণ্ঠে বলে। তবু আমার হাতের বিশেষ সুন্দর অ্যাওয়ার্ডটা তুমি পাবে। পৃথিবীর সব থেকে কুৎসিত নারী হলেও আমার কাছে বিশেষ সুন্দর হয়ে থাকবে ইরানের রানী। সমুদ্রের গভীরতার ন্যায় নীল চোখ, ঘন সোনালি লম্বা চুল, 2 গালে চুল। এই 3টা জিনিস পৃথিবীর সমস্ত মেয়েদের থেকে তোমাকে আলাদা করে রাখবে। এনি অদ্ভুতভাবে তাকালো নিকের দিকে। নিকের ধূসর রাঙা চোখগুলো খুব শান্ত দেখাচ্ছে, ঠোঁটের পাশে ছোট্ট একটা তেল ভাসমান। লোকটা অদ্ভুত সুন্দর। এনি নিশ্চুপ হয়ে থাকে, কোনো শব্দ করেনি। আর মাথার ভিতরে শুধু চিত্রা মাছির কাহিনী ঘুরপাক খাচ্ছে। সৌন্দর্যের দিক দিয়ে লোকটা কোনো অংশে কম নয়, তাহলে এতটা ভয়ঙ্কর কুৎসিত কেন? মা পেয়েছিলাম আমি, জানোয়ারের বাচ্চা সেটাও কেড়ে নিল। এনি হাঁপিয়ে উঠেছে ভেতর থেকে, শুধু একটা কথা কানে বাজছে। আমাকে নিজের মা মনে করতে পারেন ম্যাডাম। এখানে কেউ আপনার পাশে না থাকলেও আমাকে সর্বদা পাবেন। এনি কথা বলতে না দেখে নিক সামনে হাঁটা ধরল, ছাঁচালো কর্কশ আওয়াজে সার্ভেন্টকে আদেশ করে খাবার নিয়ে আসার জন্য। নিকের আদেশের পর 5 মিনিটের ব্যবধানে খাবার দিয়ে যায়। নিক দরজা লাগিয়ে এনির সম্মুখেই বসে। এনি পা ঝুলে খাপটি মেরে বসে আছে। নিক সামান্য রাগ দেখিয়ে বলে। খাবারটা খেয়ে নাও। এনি সামান্য নড়েনি, একই ভঙ্গিতে বসে আছে। এনির মৌনতায় গ্যাংস্টার বসের ধৈর্যের বাঁধ ভাঙে। প্রিয়গারু ক্ষুদ্রতা এনির হাত ধরে হাঁচকা টান দিতে নিকের গালে থাপ্পড় পড়ে। একটা থাপ্পড়ের শব্দ পুরো রুম জুড়ে যেন আতঙ্কে গুমোট হয়ে যায়। থাপ্পড়ের ব্যাপারটা বুঝতে গ্যাংস্টার বসে কিছুক্ষণ সময় লাগলো। এই নরম হাতের থাপ্পড়ে সামান্য ব্যথাও সে পায়নি, কিন্তু নিজের দাম্ভিকতায় প্রচুর আঘাতই হানে, চল শক্ত করে ফেলে। ড্রাগন চাচু খোদাই করা 2টা পেশিবহুল হাত ফুলে উঠেছে। ধূসর চোখ 2টা থেকে যেন আগুন বের হচ্ছে, কিন্তু একদম শান্ত হয়ে আছে। ঝড় ওঠার আগে যেমন সব শান্ত হয়ে যায়, ঠিক তেমনভাবে গ্যাংস্টার বসও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। নিককে থাপ্পড় দিতে গিয়ে উল্টো নিজের হাতে ব্যথা পেয়েছে এনে, কিন্তু সেদিকে তার হেলদোল নেই। তেজি চোখে সেও দাঁড়িয়ে আছে, তার নীলমণির পাশে সাদা অংশগুলো লাল হয়ে গিয়েছে। থাপ্পড় দিয়েও
ভয়ের লেশ মাত্র সামান্য নেই। আদৌ কি এনি ভয় পাচ্ছে না? অবশ্যই ভয় পাচ্ছে। ভেতর থেকে দুমড়ে মুচড়ে যাচ্ছে, কিন্তু বাহ্যিক ভাবে সেই ভয়ের ছিটে ফোটাও নেই। এনি কিছু বলতে গিয়েও থেমে যায়। নিক ঘাড় খাত করে এতক্ষণে এনির দিকে তাকায়। চোখ দুইটা দেখে এনির অন্তরাত্মা কেঁপে ওঠে। কেমন ভয়ানক দৃষ্টিতে এই লোকের। আচমকা নিক এনির উপর ঝাঁপিয়ে পড়ে, এনির গলাটা চেপে ধরে দেয়ালের সাথে ধাক্কা লাগায়। নরম শরীরটা ধাক্কা লাগাতেই মৃদু চিৎকার বেরিয়ে আসে, যেন সমস্ত হাঁটি ভেঙে গিয়েছে। নিক রাগে ফোঁস ফোঁস করছে, গলার চাপ আরো শক্ত করে গর্জে উঠছে। পন্তির বাচ্চা, কার গালে থাপ্পড় দিয়েছিস তুই? সাহস কিভাবে হলো গ্যাংস্টার বস নিক জেব্রনের গালে থাপ্পড় দেওয়ার? সামান্য উঁচু আওয়াজে কথা বলার অপরাধে হাজার লোকের কণ্ঠনালী কেটে নিজের হাত রাঙিয়েছে। তোর মতো এমন চুরুপটির থাপ্পড় দেওয়ার সাহস হলো কিভাবে? এনি কথা বলতে পারছে না, এই বুঝি শ্বাস আটকে আসবে। এনি ফুপিয়ে কান্না করে উঠছে। বিগত 4 থেকে 5 মাস তো আমাকে আঘাত করেই আসছেন। সামান্য থাপ্পড় দেওয়াতে সহ্য হলো না? আমি কিভাবে সহ্য করেছি এত বর্বরতা? নিক দাঁতে দাঁত পিষে তীব্র হিংস্রতা নিয়েই বলে, তুই আমার, কিন্তু আমি তোর নই। এনি কথাটার মানেই বুঝলো না, কিংবা লাইনটার অর্থ এনির সহজ মস্তিষ্কে ঢুকলো না। নিকের হাত গলা থেকে ছাড়াতে ছাড়াতেই বলে, কেন মেরেছেন চিত্রামাসিকে? নিকের হাত থেমে যায়, চোখ ছোট ছোট করে বলে। মানে কে মেরেছে মিসেস চিত্রাকে? নিকের এমন সহজ নরম কথা এনি সহ্য হলো না। নিকের বুকে ধাক্কা দিয়ে চেঁচিয়ে ওঠে, জানোয়ার, কেন মেরেছিস চিত্রামাসিকে? কেন আমাকে মায়ের আদর থেকে বঞ্চিত করলি? এই তোর কলিজা একবারও কাঁপলো না? হ্যাঁ, নিজের মায়ের সমতুল্য মহিলাকে মেরে খণ্ড বিখণ্ড করতে একবারও হাত কাঁপেনি তোর? উনি একজন বয়স্ক মানুষ ছিল, কোন অপরাধে মেরেছিস তুই জানোয়ার? এনি আর কথাটা শেষ করতে পারে না। গালে পরপর 2টা থাপ্পড় পড়ে। এক থাপ্পড় খেয়ে যেই মেয়ে সাপ্তাহিক জ্বরে ভোগে, সে কি শক্ত হাতের 2টা থাপ্পড় আদৌ সহ্য করার ক্ষমতা রাখে? এনি ছিটকে পড়ে বিছানার উপর। বিছানায় পড়েও পাশের শক্ত অংশের সাথে মাথায় আঘাত পায়। হাত সামান্য ছিলে যায়। নিক এনির চুলগুলো পেছন থেকে শক্ত করে চেপে ধরে, সাথে সাথে ঠোঁটের সাথে সাথে চোঁচ মিলিয়ে দেয়। সামান্য বিরতি না নিয়েও নিজের হিংস্রতা, রাগ, ক্ষোভ মেটাতেই ব্যস্ত হয়ে পড়ে। প্রতিটা চুম্বনে এনির নাজেহাল অবস্থা। এনি ব্যথায় ছটফট করে উঠছে, 2 হাত দিয়ে নিককে ধাক্কা দিতে থাকে সরানোর জন্য। নিক এক হাতের সাহায্যে এনির 2টা হাত চেপে ধরে, অন্য হাত চুল ছেড়ে দিয়ে শার্টের বোতাম খুলতে ব্যস্ত হয়ে পড়ে। বোতামটা খুলতে না পারায় এক টানে ছিঁড়ে ফেলে। এনি ব্যথায় গুঙিয়ে উঠছে। নিক এনি ঠোঁট ছেড়ে দিয়ে গলায় নেমে আসে। অবাধ্য হাতের শক্ত বিচরণে চালাতে থাকে সর্বাঙ্গে। মুখে নোনতা কিছুর অনুভব করতেই এনি ডুকরে খেতে উঠছে। এমন হিংস্রতা সে চায় না। এই স্পর্শ এনি সহ্য করতে পারে না। মনে হয় যেন শ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে। মাঝে মাঝে ঘনিষ্ঠ মুহূর্তে প্রচুর দোয়া করে যেন তার রুহটা বেরিয়ে যায়, কিন্তু এনির শ্বাস বন্ধ হয়েও যেন বন্ধ হয় না। নিক পুনরায় ঠোঁটের কাছে আসতে উচ্চ আওয়াজে ফোন বেজে ওঠে। এনি 2 হাত দিয়ে ঠোঁট চেপে ধরে। নিক রক্তচক্ষুর নেয় এনির দিকে তাকায়। এইদিকে একাধারে ফোন বেজে যাচ্ছে। গ্যাংস্টার বসের খেয়াল নেই এনিকে 2 হাতে চেপে ধরতেই দেখে ধমকি হচ্ছে, গালে দিয়ে শখ মিটাচ্ছি আমি তোকে। হাত ছড়া, হাত ছড়া ব্লাড রোজ। এনি শক্তভাবে আরও চেপে ধরে। নিক এনির হাত সরাতে গিয়েও বিরক্তিতে কয়েকটা বিশ্রী গালি দিয়ে দেয়। ফোনের শব্দে এনির উপর থেকে উঠে আসে। বাম হাতের সাহায্যে ফোন রিসিভ করে কানে চেপে ধরে মুহূর্তে মুখের রং বদলে যায়। ছোট বক্র হাসি ফুটিয়ে বলে, এখনই নিচে নামছি, যা করার আমি করবো, তোরা কিচ্ছু করিস না। নিক ফোনটা রেখে কাবার্ডের কাছে যায়। এনি অনেক আগেই শরীরে চাদর জড়িয়ে নিয়েছে। নিক কাবার্ড থেকে একটা টি-শার্ট নিয়ে নেয়, এরপর গায়ে জড়িয়ে নিতে নিতেই বলে, যেভাবে রেখে যাচ্ছি সেভাবেই থাকবে, বাকিটা বড় এসে সমাপ্ত করব। এনি ঘৃণা চোখ সরিয়ে নেয়, এরপর সামান্য জিভ নাড়িয়ে বলে, নিজে যখন 1000টা গালি দেন তখন? নিক কথাটা শুনল, ঠোঁট চেপে এনির দিকে ঝুঁকে চোয়ালটা চেপে ধরে এরপর চোখে চোখ রেখে বলে, কারণ আমি খারাপ। আমি খারাপ তাই আমি গালি দিই, আমি খারাপ তাই আমি অশালীন কথা বলি, কিন্তু তুমি পবিত্র। এই ঠোঁট দিয়ে কোনো অশালীন বাক্য উচ্চারণ করতে পারবে না। এই কণ্ঠনালী পবিত্র, এই কণ্ঠনালী দিয়ে গালি বের হলে আমি সহ্য করব না।
নিক আর দাঁড়ালোই না, এনিকে এক ঝটকা সরিয়ে দিয়ে রুমের বাইরে চলে যায়। এনি শূন্য দৃষ্টির দিকে তাকিয়ে থাকে দরজার দিকে। ঠোঁট দুইটা নাড়াতে কষ্ট হচ্ছে। কয়েক মিনিটেই যেন তার উপর দিয়ে ঘূর্ণিঝড় গিয়েছে। সেই ঘূর্ণিঝড় এখন শান্ত হয়ে গিয়েছে। এনি বিছানায় আর বসলই না। বিছানায় পড়ে থাকা বিছানার চাদরটা খামচে ধরে শব্দ করে কেঁদে উঠছে। মনে হচ্ছে কলিজাটা কেটে ফেলেছে কেউ। ভিতরে অসহ্য যন্ত্রণায় পুড়ে যাচ্ছে। নিক সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে। নিচে দুইজন গার্ড দাঁড়িয়ে আছে কিছু প্রয়োজনীয় অস্ত্র সরঞ্জাম নিয়ে। ডিভানে বসে আরিশ সিগারেট খাচ্ছে। মেঝেতে একটা অর্ধবয়স্ক লোক যন্ত্রণায় কাতরাচ্ছে। লোকটার বয়স আনুমানিক 60 থেকে 70 হবে। হ্যাংলা পাতলা কুচকুচে কালো লোকটা যন্ত্রণায় গোঙাচ্ছে। লোকটার মুখ কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। শরীরে রক্তে মাখামাখি হয়ে আছে অধিরাজ। লোকটার বুক বরাবর রিভলভার ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। নিক নিচে ঠোঁট কামড়ে ধরে লোকটার সম্মুখে গিয়ে বসে। বাজ পাখির ন্যায় চোখে তাকায় লোকটার দিকে। আরিশ নিকের দিকে সিগারেট এগিয়ে দেয়। নিক বাম হাতে সিগারেট নিয়ে দুই ঠোঁটের ভাঁজে ভাঁজে রেখে বলে, কোন গয় লুকিয়েছিল? অধিরাজ দ্রুত স্বরে বলে, বস, যে জঙ্গলে দুর্ঘটনা ঘটেছে সেই জঙ্গলে মাটির নিচে গর্ত করেছিল। কোনো মাফিয়ার কথা এমন করেছে, না হলে এত দ্রুত গর্ত করে আবার লুকায়িত থাকা এর দ্বারা সম্ভব ছিল না। নিক গম্ভীর আওয়াজে বলে, কোন মাফিয়ার কথা এমন করেছে সেটা খুব শীঘ্রই বের করব। আরিশ সিগারেটের বাকি অংশটাকেও ফেলে দিয়ে বলে, প্রথমে ভেবেছিলাম তুই মেরেছিস, কিন্তু পরে যখন শুনেছি তখন দৃষ্টিভঙ্গি পাল্টে যায়। নিক রেগে তাকায় আরিশের দিকে। আরিশ ছোট উলচিয়ে বলে, দৃষ্টিভঙ্গি পাল্টে গিয়েছে ব্রো। মেনে নিয়েছি তুই যে মারিসনি। তুই যদি নিজে খুন করতি তাহলে কি আর দিনরাত এক করে খুনিকে খুঁজে বের করতি? বিশ্বাস করি আমি তোকে। নিক লুটিয়ে পড়া ব্যক্তিটার ঘাড় শক্তভাবে চেপে ধরে ঘুরছে উঠছে। কার কথা এসব করেছিস মাকির বাচ্চা? কার সাথে হাত মিলেছিলি? লোকটার মুখ বাঁধা, তাই শুধু শব্দ করে যাচ্ছে। নিক হিংস্রতা নিয়ে এক ঝটকায় বাঁধন খুলে ফেলে। লোকটা মুক্তি পেয়ে হাঁপাতে থাকে। নিক গলা চেপে ধরে বলে, কুত্তার বাচ্চা, শ্বাস পরনিস। আগে বল, কার কথা এমন করেছিস? লোকটার কান্না করে নিকের পায়ের কাছে লুচিয়ে পড়ে। চিৎকার দিয়ে কান্না করে বলে উঠছে, আমি কিছু করিনি স্যার, আমি জাস্ট সঙ্গ দিয়েছিলাম। যা করার সব হুডি পরা লোকটা করেছে। আমি অন্ধকারে দেখিনি লোকটাকে। আর যখন মহিলাকে রেপ করা হয়েছিল তখন আমি অন্যদিকে তাকিয়েছিলাম। আমার কাজ শুধু ছিল দেহটাকে কেটে টুকরো টুকরো করা। লোকটা কথা বলা শেষ হতে ছুরিটা একদম ঘাড়ি বসিয়ে দেয়। সাথে সাথে লোকটার মিনার কাঁপিয়ে চিৎকার দিয়ে ওঠে। সেই সময় আরও একটা চিৎকার ভেসে আসে। না, মারবেন না প্লিজ, প্লিজ মারবেন না। দুইটা কাপা কাপা কণ্ঠের বাক্য পুরো কামরাকে শান্ত করে তুলে। সবার দৃষ্টি এনির দিকে। এনি ভয়ে মুখে হাত দিয়ে কাঁপছে, চোখ দিয়ে পানি পড়ছে অনবরত। গার্ডরা এক পলক তাকে পুনরায় তাকানোর সাহস পায়নি। অধিরাজ আর আরিশও অবাক হয়ে তাকিয়ে আছে। বিগত 4 মাস পর এনির মুখ দেখতে পেয়েছে তারা। সেদিন বিয়ের রাত ছিল তাদের শেষ দেখা। নিক এমনভাবে বন্দি রেখেছে যে তারা কোনোদিনও অস্তিত্ব অনুভব করতে পারেনি। অধিরাজ নিজের দৃষ্টি সরিয়ে নেয় নিকের দিকে। তাকে সামনে ঢোক গিলে নিক শক্ত হয়ে তাকিয়ে আছে এনির দিকে। আরিশও নিজের চোখ সরিয়ে ফেলে। এই মেয়ে ধ্বংসাত্মক। জানা নেই এই মেয়ের দিকে তাকানোর অপরাধে আরও কয়েকজনকে মরতে হবে। আরিশ নিঃশ্বাস ফেলে নিকের দিকে তাকায়। এনি এক পা করে সিঁড়ি দিয়ে নিচে নামছে। নিক কেমন অদ্ভুত চোখে তাকিয়ে আছে, শরীর কাঁপছে রাগে। সেটা অনুভব করতে আরিশের সময় লাগলো না। মাটিতে লুচিয়ে পড়া লোকটা কেমন অশালীনভাবে তাকিয়ে আছে। নিকের ঘন নিঃশ্বাসের শব্দে আরিশ ঠোঁট ভেজা। নিক লুটিয়ে পড়া লোকটার দিকে তাকে হিংস্র হায়নার মতো পা দিয়ে মাথাটা ফ্লোরের সাথে চেপে ধরে। কণ্ঠ শক্ত করে বলে, 2 মিনিট তাকানোর হিসেব, তখন নরক যন্ত্রণা ভোগ করতে করতে রক্ত দিয়ে দিবি। লোকটা গলা কাটা মুরগির মতন ছটফট করতে থাকে। এনি সিঁড়ি থেকে চেঁচিয়ে ওঠে, রক্ত বেরোচ্ছে মুখ দিয়ে, আর মারবেন না। নিক ঘাড় ঘুরিয়ে তাকায় এনির দিকে। এনির নজর লোকটার দিকে। লোকটাও অদ্ভুতভাবে তাকিয়ে আছে, যেন নিজের দৃষ্টি ফেরাতে পারছে না। নিকের অবস্থা অনুভব করে আরিশ এক পা এগিয়ে এসে নিকের কাছে ঠান্ডা অথচ ভয়তুর গলায় বলে, ভাই ভুল করে এসে পড়েছে, মাফ করে দে। ছোট মানুষ, বুঝতে পারেনি। প্লিজ আঘাত করিস না।
নিক আরিশের দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে এনির দিকে এগিয়ে যায়। আরিশ চেঁচিয়ে ওঠে। নিক, নিক এনির হাতটা শক্তভাবে চেপে ধরে অধিরাজের দিকে তাকিয়ে বলে, এই কুত্তার বাচ্চাকে নিজের দৃষ্টি সংযত করো অধিরাজ। আমার ব্যক্তিগত নারীর দিকে অশালীন দৃষ্টিতে দেখানোর ফল ভোগ করবে। টর্চার সেলের সব থেকে বড় রুমটা নিয়ে যাও ওকে। আমি মেয়েকে নিয়ে আসছি। এনি ব্যথা ছটফটি নিক এমনভাবে চেপে ধরে আছে যেন মাংস ভেদ করে আঙুল ঢুকিয়ে যাবে। এনি নিকের হাত ছাড়াতে ছাড়াতে বলে, বৃদ্ধ লোকটাকে মারছিলেন কেন আপনি? নিক এনি ছোয়ালটা চেপে ধরে বলে, বারণ করেছিলাম না আমি ব্যতীত কোনো পুরুষের সামনে না যেতে? কেন আসলে এখানে? আমার আদেশ পাওয়া সত্যি এখানে আসার সাহস দেখালে কীভাবে? পরপুরুষকে সৌন্দর্য দেখাতে ভালো লাগে, নাকি এই শুরুটাকে অশালীন দৃষ্টি দিলে সেটা উপভোগ করিস? এনি ছটফটিয়ে উঠে। খবরদার চরিত্র নিয়ে কথা বলবেন না। নিক পুরোটা রাগ ঝেলে দিয়ে দ্বিগুণ হিংস্রতা নিয়ে চেঁচিয়ে ওঠে, তন্ত্রের বাচ্চা, তাহলে কেন আসলি? নিকের ধমকে সবাই আরো চুপ হয়ে যায়। পুরোটা জায়গা জুড়ে পিনপিন নীরবতা। এনি ভয়ে নিকের শার্টের এক অংশ খামচে ধরে। আরিশ অবাক হয়ে যায়, এনির দিকে তাকায়। যার ভয়ে কাঁপছে তাকে আঁকড়ে ধরেছে। ভয় নিবারণের জন্য অদ্ভুত নিক এনির হাত সরিয়ে দিয়ে বলে, একদম ধরবে না আমাকে। এনি নিজেকে গুছিয়ে নেয়। অধিরাজকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে নিক ছোঁয়া শক্ত করে বলে, শুনতে পাসটি কি বলেছি? এক কুত্তার বাচ্চাকে টর্চার সেলের সব থেকে বড় রুমটা নিয়ে যা। নিকের পুনরায় ধমকে অধিরাজ নড়েচড়ে ওঠে। গার্ডের সাহায্যে লোকটাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে। লোকটা চিৎকার করে নিকের কাছে ক্ষমা চাইতে থাকে। প্লিজ স্যার, ক্ষমা করে দিন। বাড়িতে বউ বাচ্চা আসে, মরে গেলে না খেয়ে থাকবে। বৃদ্ধ লোকটার আর্জি যেন এনিকে ভেতর থেকে নাড়িয়ে তুলেছিল। এনির একটা কথাই মনে হচ্ছে, হয়তো সামান্য ভুল করতে এমন মরণ শাস্তি দেওয়া হচ্ছে। এনি নিকের হাত ছাড়ে দ্রুত লোকটার কাছে যায়। অধিরাজের হাত ছাড়াতে ছাড়াতে বলে, এমন কি অন্যায় করেছে উনি? বাবার বয়সী, বার্ধক্যের কারণে নুইয়ে গিয়েছে। এমন বয়স্ক ব্যক্তিটার সাথে হেসড়ে করছেন আপনি। এতটা নিকৃষ্ট না হলেও তো পারতেন আপনি। নিক এখনও নিজের হাতের দিকে তাকিয়ে আছে। এনি তার হাতটাকে ঝটকা দিয়ে সরিয়ে দিয়েছে। বারবার একই দৃশ্য চোখে ভাসছে। শরীর কাঁপছে ভীষণভাবে। হাতটাকে মুষ্টিবদ্ধ করতে করতে শক্ত কঞ্চে বলে, You will receive the punishment of crying over another man, baby girl. And you will enjoy that punishment today. It is not physical, only emotional harm. নিকের ভয়ঙ্কর গর্জনে অধিরাজ এনি থেমে যায়। সবাই নিকের দিকে তাকায় ভদ্র দৃষ্টিতে। নিক ঘাড় ঘুরিয়ে এনির দিকে তাকায়। চোখ দুইটা অসম্ভব লাল হয়ে আছে। এনি নিকের দিকে এক পলক তাকিয়ে দৃষ্টি সরিয়ে নেয়। নিক নিচের ছোঁচ কামড়ে ধরে এনির দিকে এগিয়ে যায়। ঝড়ের পূর্বাভাস অনুভব করে আরিশ নিকের হাত ধরে অস্ফুট স্বরে বলে, মেয়েটাকে প্রচুর দুর্বল দেখা যাচ্ছে, মনে হচ্ছে অসুস্থ। প্লিজ ভাই, আঘাত করিস না। নিক তির্যক চোখে তাকিয়ে ছোঁয়া শক্ত করে ফেলে। আরিশের গলা চেপে ধরে বলে, ওর দিকে তাকিয়েছিস কেন? আরিশ নিককে শান্ত করে বলে, তাকাইনি আমি। প্রথমে অনাকাঙ্ক্ষিতভাবে চোখ গিয়েছে, সেই ধারণা থেকে বলছি। তোর বউয়ের দিকে তাকানোর সাহস আমার নেই। সে ধ্বংসাত্মক। মেয়েটাকে আরিশকে আর বলতে দেয়নি নিক। এনির দিকে তাকিয়ে কর্কশ আওয়াজে বলে, সেটা আমি আর সে দেখে নেব। নিক আরিশকে এক ঝটকায় সরিয়ে দেয়। তীব্র ক্ষুব্ধতা নিয়ে এনির হাতটা চেপে ধরে। এনি ব্যথায় চোখ খিচে ফেলে। সেই শব্দ নিক সেই শব্দকে উপেক্ষা করে অধিরাজের দিকে তাকে ইশারা করে। অধিরাজ টেনে হিসেবে লোকটাকে নিয়ে যেতে থাকে। লোকটা গলা ফাটিয়ে চিৎকার করে মিনতি করছে। এনির মাথা ফনফন করছে। লোকটার চিৎকার তার আত্মা পর্যন্ত নাড়িয়ে দিচ্ছে। কিসের এত বর্বরতা, কিসের এত অহংকার? শুধুই কি ক্ষমতা আর টাকা আছে বলে? টর্চার সেলে সেই অন্ধকারে নেমে এসেছে এক ধরনের শ্বাসরুদ্ধকর চাপা নীরবতা। দেয়ালের সাথে সাথে ইঁচগুলো কাপা ধরা আলোতে এমনভাবে প্রতিফলিত হচ্ছে যেন বহুদিনের দমিত চিৎকার সেখানে জমাট বেঁধে ছায়ার আধার আকার নিয়েছে। আবছা একটি লণ্ঠনের চিমচিমে আলো রুমটাকে পুরো আলোকিত করতে না পেরে বরং আরও কর্কশ ও আতঙ্ক জাগানো অন্ধকারে জন্ম দিচ্ছে। সেই অন্ধকারের শীতলতা হঠাৎ হঠাৎ শরীরের ভেতর দিয়ে ছুরি হয়ে সরে যায়। রুমের মাঝ বরাবর একখানা বরফ ছান্দা স্টিলের চেয়ারে এনিকে বেঁধে রাখা হয়েছে। তার হাতে দড়িগুলো এত নিখুঁতভাবে শক্ত যেন কোনো ভুল ভ্রান্তির সুযোগ রাখেনি। এনি নিঃশ্বাসের বেগ অনিয়ত
অনিয়মিতভাবে চলছে। চোখের কোণে জমে থাকা সন্ত্রাস ধীরে ধীরে কঠিন হয়ে উঠে কুয়াশার মতন জমে আছে চারিদিকে এক অজানা ঘনত্ব আর হুমকির আসন্ন বিস্ফোরণে। এনির ঠিক সামনে পা ঝুলে বসে আছে গ্যাংস্টার বস। তার মুখের উপর ঝুলে থাকা আলোতে চোখ দুটো অস্বাভাবিকভাবে তীক্ষ্ণ হয়ে আছে, যেন তাকালেই বুকের ভেতর থেকে শ্বাস আটকে যায়। তার পায়ের আস্তে ধীরে দোলানি রুমের নীরবতা এমন প্রতিধ্বনি তোলে, মনে হয় প্রতিটি দেয়াল এক একটি আসন্ন ঝড়ের পূর্বাভাস। নিকের চোয়াল শক্ত হয়ে আছে, ছোট করে জমে থাকা রাগ থমথমে নীরবতার মধ্যে ভয়ঙ্করভাবে ফুটে উঠেছে। চেয়ারের উপরে সামান্য ঝুঁকে সে এনির দিকে তাকায়, এমন দৃষ্টিতে যেখানে দৃষ্টি কোনো দয়া নেই, কোনো দ্বিধা নেই, আছে শুধু দাবিদারি, ক্রোধ আর নিঃসংকোচ আধিপত্য। নিকের নীরব রাগ যেন রুমের দেয়াল ভেদ করে চারিদিকে বাতাসকে ভারী করে তুলেছে। নিক এনির দিকে ঝুঁকল, এনি চোখ মুখ খিচে ফেলে। পুরোটা রুম অন্ধকার হয়ে আছে, চারপাশে পরিস্থিতি বুঝতে পারছে না, তবে অনুভব করতে পারছে কোনো এক ভয়ঙ্কর জায়গায় এসেছে সে। রক্তের টাটকা গন্ধ নাকে আসছে বাতাসের সাথে, মনে হচ্ছে যেন চারিদিকে শুধু রক্ত আর রক্ত, আর সেই রক্তের সমুদ্রে বসে আছে। এনির পুরো শরীরটা কাঁটা দিয়ে ওঠে, আচমকা কানে বেজে ওঠে বাঘের হিংস্র গর্জন। পর মুহূর্তে ভেসে আসে কুকুরের ফুসফুস শব্দ। এনি এই নেকড়ের মতো কুকুর আর বাঘটাকে ভীষণ ভয় পায়। সারা রাত জ্বরে ছটফট করেছে, এখন পুনরায় এমন কিছু সম্মুখীন হয়ে যেন জ্বরের মাত্রা আরও তীব্র হয়ে উঠছে। চোখ বন্ধ করে ঠোঁট কামড়ে ফুঁপিয়ে উঠছে, হাত দুইটা শক্তভাবে চেয়ারের শক্ত অংশে চেপে ধরে। অন্ধকারের মধ্যে ভেসে আসে পরিচিত পুরুষের হিংস্র অথচ শান্ত কণ্ঠস্বর। কেন বের হয়েছে রুম থেকে? কেন অন্য পুরুষের নজর আসলে? এনি কেঁপে উঠছে এমন ভয়ানক স্বরে। অন্ধকারে এমন গা ছমছমে পরিবেশে নিকের আওয়াজটা যেন অশুভ শোনালো। এনির গলা পর্যন্ত শুকিয়ে আসে। নিক শান্ত চোখে এনির দিকে তাকে দুবার শীষ বাঁচায়, সাথে সাথে পুরো রুম আলোকিত হয়ে পড়ে। এনি সাথে সাথে চোখ বন্ধ করে নেয়। এই আলোতে তাকাতে তার ভয় হচ্ছে, যদি বিধ্বংস আর বর্বরতার সম্মুখীন হয় তাহলে সে সহ্য করতে পারবে না। তবুও মন বলছে এক পলক তাকাতে, হিংস্র নগরীর মধ্যে ধ্বংসাত্মক পরিবেশটাতে নজর বুলাতে। সামনে থাকা পুরুষটা ঠিক কেমন তার সম্পর্কে আরও একটু ধারণা নিতে। ইনি পিটপিট করে চোখ খুলো, সাথে সাথে তার চোখ স্তব্ধ হয়েছে। চোখের পাতা ফেলতেও তার ভয় হচ্ছে, তীব্র ভয়ের স্তম্ভ অভিঘাতে এনির দেহ সবিষ্ট যেন এক অদৃশ্য সংকোচনের ভেতর সম্পূর্ণভাবে গুটিয়ে গেছে। গলা এমনভাবে শুষ্ক হয়ে উঠেছে যে সামান্য গিলত মনে হচ্ছে প্রাচীন মরুভূমির বালুকণার তার খাদনালে ঘষে ক্ষরণ তুলছে। শ্বাস প্রশ্বাসের ছন্দ ভেঙে গিয়ে অনিয়মিতভাবে ক্ষীণ এবং ভঙ্গুর হয়ে যাচ্ছে, যেন প্রতিটি শ্বাস টানাই এক দুঃসাহসিক অপরাধ, আর শ্বাস ছাড়াই শাস্তিযোগ্য বিভীষিকার মতন ভয়ের শিশিরা নিচে আগায়। হৃদস্পন্দন এত অস্বাভাবিকভাবে দ্রুত যেন হৃৎপিণ্ড নিজের খাঁচা ভেঙে বেরিয়ে আসতে চাইছে। কাঁপতে থাকা থুকথুক শব্দ বুকের গভীরতা থেকে গলার শিকড়ে উঠে এসে প্রতিটি শিরায় প্রতিধ্বনি করছে। আঙুলের ডগা পর্যন্ত ঠান্ডা শীতলতা নেমে গেছে বরফের মতন। হাত পা নয়, শুধু পুরো শরীর কাঁপছে। চোখের পাতা চান চান হয়ে গিয়েছে। দৃষ্টি স্থির রাখতে চাইলেও প্রতিটি ছায়া তার কাছে অস্বাভাবিক আকৃতি ধারণ করেছে ধীরে ধীরে, যেন অন্ধকার নিজেই তাকে ক্রাশ করতে উদ্যত। ছোট শুকিয়ে গেছে, পায়ের পাতা এক ধরনের নিস্পন্দতায় চাপ, হাঁটু জোড়া অনিয়ন্ত্রিত কাঁপুনি তোলায়, মেরুদণ্ড বরাবর এক জানা স্রোতের মতো আতঙ্ক নেমে যাচ্ছে। এমন ভয়ের প্রভাব এনি হাঁপানি রোগীর মতো হাঁপিয়ে উঠছে। চিৎকার দিতে ভুলে যায় সে। রুমটা বেশি বড় নয়, 12 হাত টাইপের একটা রুম। বিদকুটে গাছ, ছমছমে পরিবেশ, দেয়ালে রক্তের ছোপ ছোপ দাগ। কারোর রুমটা এমনই বিভৎস যে এনির রুটা ত্যাগ করতে চাচ্ছে, আর তাকাতেই পারল না। ভেতরে সবকিছু যেন উল্টে আসছে। টর্চার সেলের সেই দমবন্ধ আধারে জমে থাকা আতঙ্কের ঘন স্তর যেন একযোগে এনির শরীরে মনের উপর আঘাত হেনে তাকে সম্পূর্ণভাবে বিপর্যস্ত করে ফেলেছিল। গ্যাংস্টার বসের নীরব অথচ শাসক সুলভ দৃষ্টির তীক্ষ্ণতা
তার ভেতরে স্থিরতাকে এতটা বিদীর্ণ করেছিল যে প্রতিটি অনুভূতি, প্রতিটি চিন্তা, প্রতিটি শ্বাস সবকিছু বিশৃঙ্খল অস্থিরতায় পরিণত হয়ে যায়। চারিপাশে এমন বিকৃত দৃশ্য মাথা ঘুরে আসে, সে প্রচণ্ড মানসিক অভিঘাতের ভারে এনি পেটের ভেতর আকস্মিক এক তীব্র মোচড় দিয়ে উঠছে। ভয়ের অনিয়ন্ত্রিত ঢেউ তীব্র খাদনালী বরাবর হিংস্রভাবে বেয়ে ওঠে এসে তাকে শ্বাসরুদ্ধ যন্ত্রণায় ঠেলে দেয়। চোখের সামনে আলো ছায়া দুলে উঠে, দৃষ্টিসীমা বিকৃত হয়ে যায়। তার সেই অস্থির মুহূর্তেই তার পেট গুলিয়ে গড়গড়ে উঠে আসে নিয়ন্ত্রণহীনভাবে। পর মুহূর্তেই সে বমি করে ফেলে। নিক যেন আগে থেকেই এমন কিছুর আভাস পেয়েছিল। চোখের পলকে সে সরে যায়, এনির দিকে তাকে নাক মুখ কুঁচকে ফেলে। এনি এখন অসহায় ও দমচাপা, কাঁপুনিতে ভেঙে পড়া এক সত্তার মতন। বমির তীব্রতা আর পরবর্তী জ্বালা ধরা শূন্যতা তাকে আরো অস্থির আর দুর্বল করে তোলে। এনির গলা শুষ্ক হয়ে যায়, আগুনে পোড়া পাথরের মতন। প্রতিটি শ্বাসই যেন বেদনার সাথে আঁকড়ে ধরে তোলা কোনো বাধ্যতামূলক প্রচেষ্টা। মাথার ভিতর এক অনবরত ঝিম ধরা গর্জন চলছে, হৃদস্পন্দনে অনিয়ন্ত্রিতভাবে যেন ধাক্কাধাক্কি, শিরায় শিরায় ছড়িয়ে থাকা আতঙ্কের বিদ্যুৎ। চারিপাশে বিভৎস অবস্থা। তার মাঝখানে সে বসে আছে, সামনে জানোয়ার রূপী গ্যাংস্টার বসের তীর্যক চাহনি। সব কিছু অনুভব করতে এনি আর উত্তেজিত হয়ে পড়ে। বর্তমানে মানসিক বিপর্যয়ের এমন এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে যেখানে শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া, মানসিক ধৈর্য আর সচেতন নিয়ন্ত্রণ তিনটাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে তাকে শুধু কম্পনমান আতঙ্কের অবসত্তায় রূপান্তরিত করে ফেলেছে। এনি চোখ বন্ধ করা অবস্থায় ফুঁপিয়ে উঠছে। নরকের যন্ত্রণা দিচ্ছেন গ্যাংস্টার বস নিক জেফরান। শারীরিকভাবে মেরে ফেলুন। এই মানসিক ভয় আর যন্ত্রণা সহ্য করতে পারছি না আমি। দম বন্ধ হয়ে আসছে আমার। চারপাশে বিকৃত অবস্থায় আমি দম ফেটে মরে যাচ্ছি। নিকের মুখে কোনো রিয়াকশন নেই। গার্ডকে ইশারা করে বমি ক্লিন করে দিয়ে যাওয়ার জন্য। নিকের আদেশ পাওয়া মাত্রই দুজন লোক আসে। তারা মূলত এই টর্চার সেল পরিষ্কার রাখে। 5 মিনিটের ভেতরে সব আবার আগের মতোই করে দেয়। নিকে পানির বোতল হাতে নিয়ে এনির দিকে এগিয়ে দেয়, এরপর শান্ত অথচ ভয়ানক গলায় বলে, পানিটা খাও, কুইক। এনি চোয়াল শক্ত করেই বলে, রক্ত মিশিয়ে দেননি তো? আপনার সাথে থাকতেও গা গুলাচ্ছে। ছি, এতটা বিকৃত মস্তিষ্কে কিভাবে আপনি? ভুল নয়, সত্যি আপনি একজন বিকৃত মস্তিষ্কের সাইকোপ্যাথ। এনির কথা নিক হাসল, তবে এটা খুশির হাসি নয়। নিক ঠোঁট কামড়ে এনির দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলে, তুমি কোন দিক দিয়ে কম বেবি গার্ল? এনি অবুঝের ন্যায় বলে, মানে আপনি নিজের সাথে আমায় তুলনা করছেন? আপনি একটা জানোয়ার, পুরো শরীর পাপে ডুবে গিয়েছে আপনার। থেমে নিঃশ্বাস নিয়ে বলে, আদৌ আপনি মানুষ কিনা সন্দেহ হয় আমার। নিক ঠোঁট কামড়ে ধরা অবস্থায় গ্লাসটা নড়াচড়া করে শান্ত গলায় বলে, পানিটা খেয়ে নাও ব্লাড রোজ। এনি হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। নরকের মধ্যে বেঁধে রেখে জানোয়ারের বাচ্চা আধিক্যতা দেখাতে এসেছে। নিক এনির দিকে আবারও পানির গ্লাসটা এগিয়ে দিয়ে বলে, মুখ খুলো, পানি খুব প্রয়োজন এখন তোমার। এনি হা করে না, দুই ঠোঁট আরও শক্তভাবে চেপে ধরে রেখেছে। নিকের সহ্য হলো না, এক ঝটকায় পুরোটা পানি এনির মুখের উপর ছুঁড়ে মারে। আচমকা পানি পড়াতে এনি হকচকে ওঠে, শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছিল। নিক এনির থুতনিটা ধরে থমকে উঠছে। তন্ত্রের বাচ্চা ভালোভাবে বোঝালে কানে যায় না? মুখ খোল আর পানি খা। এনি ধমকে ছকছক করে পানিটা খেয়ে নেয়, সামান্য নাকচ করেনি। নিক খাওয়াতে সক্ষম হয়ে একটা বাঁকা হাসি দেয়। এরপর এনি সামনাসামনি পা ঝুলিয়ে বসে। নিককে বসে দেখে এনি বিড়বিড় করে বলে, জানোয়ার। নিক কথাটা শুনলো, ছোঁচ কামড়ে ধরে এনির পুরো শরীরে চোখ বুলাতেই থাকে। নিকের এমন দৃষ্টিতে এনি অস্বস্তি বেড়ে যায়। কেমন লুচ্চাদের মতো ছোঁচ কামড়ে ধরে তাকিয়ে আছে। কোথায় কোথায় তাকাচ্ছে আল্লাহ জানে। নির্ঘাত দৃষ্টি খারাপ দিকে যাচ্ছে। দৃষ্টির উপর ঠাডা পড়ুক এই লোকের। নিক পুরো শরীরের দিকে তাকিয়ে একই ভঙ্গিমায় বলে, রাইট বেবি গার্ল, আমি জানোয়ার। স্বীকার করছেন? বাস্তবতা ভুলে গেলে হবে? স্বীকার না করে যাব কোথায়? যাক, একটা জিনিস তো স্বীকার করলেন, মানুষের মাংস খেলে পুরো জানোয়ার হয়ে যেতেন। নিক এনির দিকে তাকিয়ে গ্রীবাদেশ নাড়িয়ে বলে, সেটা বাদ রাখিনি, 3 দিন আগেও খেয়েছি।
এনির ভেতরে আরও গুলিয়ে আসে। এই লোক মানুষের নাউজুবিল্লাহ, এই ঠোঁট দিয়ে সহস্রবার তাকে চুম্বন করছে। ভাবতে এনির মাথা ঘুরতে থাকে। নিকের দিকে না তাকে নাক ছিটকে বলে, ছি, মানুষ হয়ে মানুষের মাংস ভক্ষণ করেন কি করে, ঘৃণা লাগে না? ছি। নিক চেয়ার থেকে উঠে আসে, কালো হুডিটা নামিয়ে এনির দিকে ঝুঁকে পড়ে, কানের কাছে ছোট নিয়ে স্পর্শ করে বলে, কেন তোমাকে খাইনি আমি? একবার নয়, অনেকবার খেয়েছি। একটু ঘৃণা লাগেনি, বরং এটা এমন এক খাবার যেটা ধরলে আর ছাড়তে ইচ্ছে করে না। মাই ফাকিং ব্লাড রোজ। এনি বোকার মতো হা করে তাকিয়ে থাকে। লজ্জায় কান গরম হয়ে আসে। নিক আরও কিছু বাক্য উচ্চারণ করে। এইসব কথা আগে কখনো শোনেনি। খোলাখুলিভাবে লোকটা একটা লোক এতটা নির্লজ্জ কিভাবে হয়? এনি লজ্জায় মুখ খিচে ফেলে। চুপ করুন, অশুভ চিতাবাগ। নিক সরে আসে এনি কাছ থেকে, পুনরায় চেয়ারে বসে বলে, তুমি লজ্জা কেন পাচ্ছ বেবি গার্ল? জানোয়ারের ভক্ষণ হয়েছে তুমি, সেটা শুনে কান্না করা উচিত ছিল। অথচ তুমি লজ্জায় লাল হয়ে যাচ্ছ। ভালোবেসে ফেলোনি তো স্পর্শগুলো? অনেক চালাক আপনি। আমি নয়, পুরো দেশ জানে এটা, তাই বোকা চিন্তা করে নিজেকে বোকা বানাবেন না। নিক ছোট কামড়ে হেসে বলে, দ্বিতীয়বারের মতো রিপিট করছি বেবি গার্ল, নিজের অজান্তে আমার প্রেমে ঠিক এতটা অন্ধ হবে যে আমার সামান্য অনুপস্থিতিতে তুমি আমার থেকে বড় সাইকোতে পরিণত হবে। এনি নিকের চোখে চোখ রেখে বলে, আপনার মনে হয় কোনোদিন আপনার প্রেমে পড়বো আমি? মানুষ হয়ে মানুষের প্রেমে পড়া যায়, কিন্তু কোনো জানোয়ারের নয়। আর ইতিহাস তুমি ভাঙবে, তুমি এক জানোয়ারের প্রেমে পড়বে। বললাম না, আমাকে পাওয়ার জন্য আমার থেকে বড় সাইকোতে পরিণত হবে। এনি কিছু বলতে গিয়েও থেমে যায়। তার পুরো মুখে পানি, হালকা শুকিয়ে গেছে। তারপরও বাকি পানিগুলো ফলে কেমন যেন সুশ্রী লাগছে। এই কষ্টের মধ্যে হাসি পাচ্ছে। এনি রাগ দেখিয়ে নিকের দিকে তাকিয়ে বলে, হাত খুলে দিন, মুখ মুছবো, সুরসুরি লাগছে আমার। নিক কেমন অদ্ভুত নজরে তাকায়। এনি চোয়া শক্ত করে বলে, হয় নিজে মুছে দিন, নয়তো হাতের বাঁধন খুলে দিন। এখান থেকে পালিয়ে যাওয়ার সামর্থ্য আমার নেই, আপনিও জানেন। কাছে গেলে অঘটন করে যাবে, কাঁদবে, ছটফট করবে, লাইট অফ হবে, অনেক কিছুই হবে, বাট পরিশেষে শাওরের কাছে ভুগতে হবে। থেমে কারণ এখানে ওয়াশরুম থেকে শুরু করে সব জায়গায় ক্যামেরা বসানো। এনি ইচ্ছে করছিল হাত পা ছড়িয়ে কাঁদতে। এমন নির্লজ্জ লোক কিভাবে বানিয়েছে? মুখের কোনো ব্রেক নেই, যা ইচ্ছে বলে দেয় অসভ্যের মতন। এনি চুপ হয়ে যায়। নিক গ্রীবাদেশ নাড়িয়ে বলে, রক্তে তোমার ফোবিয়া, রাইট বেবি গার্ল? অজানা থাকার কথা নয়, সব জেনেই তো এসেছেন আমার সম্পর্কে। এখন আবার প্রশ্ন কেন করছেন? কে তুমি? নিকের ছাঞ্জা আর রহস্যময় গলায়, কে তুমি? এই বাক্যটা এনির ভেতরটা পর্যন্ত নাড়িয়ে তোলে। নিকের দিকে তাকিয়ে ঠোঁট ফিচিয়ে বলে, জানেন না আমার সম্পর্কে? অনেক কিছু অজানা, চাইলে 2 মিনিটের ভিতর জানতে পারি, কিন্তু সাক্ষী সামনে রেখে নিজে কেন কষ্ট করে জানতে যাব? আপনি ভাবলেন কি করে সাক্ষী স্বীকারোক্তি দিবে? নিক রহস্যময় হেসে বলে, সব কিছুই করবে। গ্যাংস্টার বস কাছে খেলোয়াড় নয় বেবি গার্ল। মায়ের আঁচলের ভিতরে বড় হয়নি সে। বছরের পর বছর নেকড়ের গুহায় যুদ্ধ করে আসা এক যোদ্ধা। 2 বছরের ভিতরে মাফিয়ার সিংহাসনের মালিক হওয়া গ্যাংস্টার বস নিক জেফরান। গ্যাংস্টার বস হয়ে যদি শয্যা সঙ্গীর পেট থেকে কথা বের করতে না পারে, তাহলে শত্রুকে প্রতিঘাত করবে কিভাবে? এনির চোখে পানি টইটুম্বর। রক্ষিতা থেকে আজ শয্যা সঙ্গী, বানান আলাদা হলেও অর্থ কিছুটা একই, যাকে বলে জাস্ট ভোগবস্তু। নিক অদের হাসি ফুটিয়ে বলে, বিছানা যে কেউ ঠাঁই পায় না বেবি গার্ল। আমার টিস্যুতে হাত দেওয়ার সাহস কারো নেই, সেখানে তুমি আমার রুমে থাকছ। যতবার পালাবে ঠিকই খুঁজে বের করে ফেলবো। হাতে শক্ত করে বাঁধার ফলে ব্যথা পাচ্ছে সে। ব্যথা ছটফুটিয়ে এবারও ঠিক খুঁজে নিয়েছে আমায়। কি চাই এখন? 3 দিন ধরে মরণ যন্ত্রণা সহ্য করছি, শরীরটা চাচ্ছেন না কেন? নিক রাগ নিয়ন্ত্রণ করে জন্য কপাল ঘেঁষে ছোট কামড়ে অদ্ভুতভাবে হেসে বলে, ফিজিক্যাল অ্যাটাচের মাধ্যমে যদি শাস্তি দেওয়া যেত তাহলে ট্রাস্ট মি, প্রতিটা সময় তো ছোট্ট শরীরটা আমার শক্তপোক্ত দেহের নিচে পিষে যেত। এই শরীরটা আমি চাইলে প্রথম রাতেই কামনা মিটিয়ে টিস্যুর মতো ছুঁড়ে ফেলে দিতাম। বারবার সতীত্ব হারানো যায় এমন নিয়ম থাকলে বারবার তুমি ফার্স্ট হতে। এনি দৃষ্টি এদিক সেদিক ঘোরায়, ঠোঁট ভিজিয়ে বলে, কলঙ্কিত তো করেছেন কিভাবে? রক্ষিতা বানিয়ে।
নিকের চোখের রং চেঞ্জ হতে থাকে। এমনি রাগটাকে কন্ট্রোলে রেখেছিল কিছুক্ষণ, কিন্তু এখন আর পারল না গ্যাংস্টার বস। বসা থেকে উঠে এনি চুলের মুঠি শক্ত করে চেপে ধরে চুলের চাপ প্রয়োগ করে বলে, শালি মাদারফাক। রক্ষিতা শব্দটা ভালো লাগে শুনতে? রক্ষিতার মতো ট্রিট করেছি আমি তোকে? কুত্তার বাচ্চা, বল। এনি চোখের পানি ছেড়ে বলে, নিজেকে নিজে প্রশ্ন করুন, আমার জায়গায় যদি আপনি থাকতেন তাহলে কেমন হতো? আপনি বলেছেন আমি আপনার রক্ষিতা, ভুলে যাবেন না নিক জেবরান? কলঙ্কের কালিমা আপনি লেপটে দিয়েছেন। বিয়ে ছাড়া আমি নগ্ন বডি দেখেছেন আমার, সেটা ভিডিও ধারণ করেছেন। শরীর কাটা দিয়ে ওঠে আমার এইসব মনে হলে। নিক এনির চোয়ালটা শক্তভাবে চেপে ধরে বলে, সারাদিন আমার দোষ খুঁজে বেড়াস। এখন এত বোকা কেন তুই? নগ্ন ভিডিও দেখেছি আমি তোকে একবারও? না, তাহলে কেন বললি আমি ভিডিও করেছি? আপনি নিজে বলেছেন। বিশ্বাস করে সব থেকে বড় ভুল করেছি বেবি গার্ল। মিথ্যে ব্ল্যাকমেল ছিল এটা। তো শরীরে কলঙ্ক লাগাতে চাইলে যেদিন কিনেছিলাম ঠিক সেদিন পুরুষত্বে জাহির করতে পারতাম। হাজারো পুরুষের লালসার হাত থেকে বাঁচাতাম না আমি। এসব ফাকিং কাজ করতে গিয়ে নিজেও বিরক্ত হয়েছে। কেন করেছি তোর জন্য এসব? কেন? এনি আচমকা অস্ফুট আওয়াজে বলে। নিক কিছুক্ষণ চুপ থেকে বলে, কায়াতকে হারানোর জন্য। কি আছে তোর মধ্যে কে জানে? জঙ্গলের কালারের মতো দুটো চোখ আর ধবধবে বোয়াল মাছের মতো সাদা চামড়া। গনও নেই, বলদের মতো রিয়াক্ট করতে জানে শুধু। কি দেখে তোকে নিলামে তুলেছিলাম উপরওয়ালা ভালো জানেন। নিজেরা কামড়া কামড়ে লেগে দিয়েছে। একসময় বন্ধু ছিল, এখন আমার জাত শত্রু হয়ে বসে আছে। নিজের রূপের এমন প্রশংসা এনি চোয়াল শক্ত করে বলে, প্রশংসা করতে না পারলে কাউকে বর্ণনা করবেন না। নিজেও তো বোয়াল মাছের মতো ধবধবে ফর্সা, বিড়ালের মতো দুটো চোখ, ঘাড় পর্যন্ত চুল, যেমন পাগলদের থাকে। জেল দিয়ে সেট করা থাকলেও হিরো মনে হয় না। কি দেখে আপনার উপর সবাই ক্রাশ খায় উপরওয়ালা ভালো জানেন। জানোয়ারের মতো হৃদয় আর কুম্ভকর্ণের মতো শরীর আপনার। নিক তির্যক চোখে তাকিয়ে বলে, আমি এত কুৎসিত, অথচ আমি যখন কাছে যাই তখন শ্বাসের গতি এত দ্রুত চলে কেন? একদম যখন মিশে যাই তখন তো শ্বাস পাল্লা দিয়ে মাপা হলে পাল্লাও ভর সহ্য করতে পারবে না। এনি চোখ মুখ খিচে ফেলে। বাজে কথা থেকে বিরত থাকুন। এনি চোখ তুলে নিকের দিকে তাকিয়ে বলে, আপনি আমাকে আগে থেকে চিনতেন? ভুলেও সেদিন হারানোর জন্য আমাকে কিনে নিয়ে আসেননি? সত্যি করে বলুন, আপনি চিনতেন আগে থেকে আমায়? আমি যেদিন পাচার হয়েছিলাম তখন একজন ব্যক্তির ভয়ানক গলা আমি শুনেছি, ঠিক আপনার স্বর হুবহু। আপনি সেই দিনও আমাকে দেখেছেন। সবার থেকে আমাকে আলাদা একটা রুমে রাখা হয়েছিল, যেটা দেখলে একদম বোঝা যায়নি এটা পাচার কেন্দ্রের রুম। সব থেকে বড় কথা, নাবিদ ভাইয়ের সাথে আপনার কিসের সম্পর্ক? উনি কিভাবে চেনে আপনাকে? আমাকে সাহায্য করেছে জেনেও জানে মারেননি কেন ওনাকে? এনি প্রশ্ন করতে করতে হাঁপিয়ে উঠছে। নিক ছুঁচ কামড়ে ধরে তাকিয়ে আছে। নিককে শান্ত থাকতে দেখে এনি নিঃশ্বাস টেনে নেয়, বলে, দেখুন, শরীরের কন্ডিশন আমার এমনিতেও ভালো নয়, যে কোনো সময় মরেও যেতে পারি। যতটা শক্ত দেখাচ্ছি ততটা শক্ত নই আমি। মানসিকভাবে আমি ট্রমাতে চলে যাচ্ছি, শারীরিকভাবে আমি মরে যাচ্ছি ধীরে ধীরে। এতটা দুর্বল অনুভব করি যে দাঁড়াতেও কষ্ট হয় আমার। তবুও আপনার সাথে শক্তি দেখাই আমি, শুধুমাত্র সুস্থভাবে বাঁচার জন্য। এই আঘাত, এই যন্ত্রণা, এইসব মানসিক আঘাত, চারপাশের বিকৃত দৃশ্য আর নিতে পারছি না আমি। আমার শরীর গুলাচ্ছে এখনো, বহু কষ্টে শক্ত হয়ে বসে আছি। মরার আগে জাস্ট এটা জেনে যেতে চাই, আমাকে আমাকে আগে থেকেই চিনতেন কি না আপনি? 2 থেকে 1.5 বছর যাবত আমি কাটা মাথা আর কলিজা পাচ্ছি, তাও আবার পুরুষ মানুষের। ঠিক যতজন আমাকে বিরক্ত করেছে, পরের দিন বা পর মুহূর্তেই আমার কাছে কাটা মাথা আর রক্তাক্ত কলিজার প্যাকেট এসেছে। প্রথমে আমি ভয়ে অসুস্থ হয়ে পড়েছিলাম, বাজে স্বপ্ন দেখতাম, আমার অতীত আমাকে তাড়া করতো। অতীতের তিক্ত সত্য আমার চোখে ভেসে উঠতো। প্রথম 1 বছর ভয়ে শ্বাস ফেলতেও ভুলে গিয়েছিলাম আমি। পরে ধীরে ধীরে নর্মাল হয়ে আসি। পার্সেল আসলেও আর খুলে দেখতাম না, কারণ ধারণা হয়ে গিয়েছিল কে আসতে পারে, কে পাঠাতো এইসব। এইসব কি আপনি পাঠাতেন? এনির দৃষ্টি নিকের দিকে। নিক সাবলীলভাবে উত্তর দেয়। প্রশ্ন করছো? ভয় করছে না? এনি ঠোঁট ভেজায়। লোকটা আবার রেগে গেল না তো? পর মুহূর্তে বাঁকা হেসে বলে, যার হাতে আমার সতীত্ব ধ্বংস হয়েছে তাকে সামান্য কথা জিজ্ঞেস করতে ভয় কেন পাবো? নিজের স্বামীকে কেউ ভয় পায়?
এনির দুষ্ট হাসি মুহূর্তে এনির এমন ফুরফুরা পরিবর্তন নিকের কপালে ভাঁজ ফেলে দেয়। কথাটা তাকে নাড়িয়ে তুলেছে বারবার। সে কি আদৌ এই মেয়েকে নিজের স্ত্রী হিসেবে মানে? যদি না মানে, তাহলে এত ডেসপারেট কেন এই নারীর প্রতি? কন্ট্রোলেস করতে চাইছ? উত্তর জানতে চাইছি। উত্তর দিই না আমি। লোকের গলায় হাত চেপে ধরে প্রশ্ন করা আমার স্বভাব। সেম কাজটা আমিও আপনাকে করছি। স্ত্রী হয়ে স্বামীর কাছে উত্তর জানতে চাইছি আমি। কে পাঠাতো এইসব মাথা? আপনার কোন স্টাইল ঠিক একই রকম। চুপচাপ থাকা কি সম্মতি ধরে নেব আমি? অনেকজনকেই মেরেছে। এনি ঠোঁট চেপে শ্বাস টেনে সাহস জুগিয়ে বলে, আমাকে এখানে বেঁধে রাখার কারণ? মানসিক যন্ত্রণা। এনি চোখ বন্ধ করে বলে, আমার দিকে তাকালে আপনার কি সমস্যা ছিল? তখন তো আমি আপনার কেনা গোলাম ছিলাম না। তাহলে ওদেরকে মেরেছেন কেন?